শিবগঞ্জ থানার ত্রিমোহনী শিবনগর গ্রাম। প্রত্যন্ত এই গ্রামে হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি। কি ঘটতে চলছে তখনও বুঝে উঠতে পারেননি স্থানীয়রা। দিনটি ছিল 2017 সালের 26 এপ্রিল। মুহুর্মুহু গুলি আর সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ততক্ষণে গ্রামবাসী জানতে পারেন একটি বাড়ি ঘিরে জঙ্গি বিরোধী অভিযানের খবর। নাম অপারেশন ঈগল হান্ট। এখানে 144 ধারা জারি করা হয়েছে, আপনারা আপন আপন বাড়ি চলে যান। প্রায় 40 ঘন্টার অভিযান শেষে আবুল কালাম আজাদ ওরফে আবু সহ 4 জঙ্গি নিহতের তথ্য দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে জীবিত উদ্ধার করা হয় নিহত আবুর স্ত্রী অন্তঃসত্ত্বা সুমাইয়া খাতুন ও তার 4 বছরের মেয়েকে। তথ্য বলছে 4 জঙ্গি সহ আসামি 25 জন। আসামিদের 8 জনই সুমাইয়ার আত্মীয় স্বজন। অপারেশন ঈগল হান্টের মামলায় এজাহারে নাম থাকা একমাত্র আসামি এই সুমাইয়া খাতুন। আমার স্বামী ছাড়া আমার দুটো মেয়ে, আমার একটা মেয়ে ছাড়া কেউ ছিল না। দু গেটে তালা মেরে থেছে। আমাকে বলছে যে কেটে তুমি বাইরে যাও, আত্মসমর্পণ করো। আমি বেরোতে যাচ্ছি, তখন আমাকে কইছে যে আবু কালাম এসে গুলি মারো। তখন আমরা বেরোতে পারছি না, কিভাবে তখন যাবে বেতন বাড়াবো। মৃত্যুপুরীর ভয়াবহ সেই স্মৃতি মনে করতেই আটকে ওঠেন সুমাইয়া। জীবন বাঁচাতে আকুতি মিনতি কিছুই কাজে দেয়নি, উল্টো গুলিতে ঝাঁঝরা হন স্বামী। আর তো যখন গুলি লেগে যাওয়ার পরে তখন তো আর শিখে গেছি, কিছু হুঁশ শোনায় মুহূর্তে ফিরলো। দেখছি আমার মেয়েকেও গুলি লেগেছে, আমার স্বামীকেও গুলি লেগেছে। পুলিশের গুলিতে আহত হলেও মামলায় বলা হয় সুমাইয়ার শরীরের আঘাত আত্মঘাতী বোমার স্প্লিন্টারে। এটা সাধারণ নাটক। তো আমরা যে জঙ্গলি, তা আমরা প্রমাণ দেখেন। আমরা যদি জঙ্গলিয়া থাকি, একটা সাধারণ নাটক বাবা, সহ্য করার কিছু নাই। কাউকে বলতে পারেনি এতদিন 8 বছর ধরে। যদি আর 3টে লাশই থাকবে, তাহলে আগুন লাশটা টকটক করছে, ওই 3 জন কেন পচা বাবা বলো তো। এমন আহাজারি অনেক প্রশ্নের জন্ম দেয়, যদিও এত বছর কোনো প্রশ্ন করা যায়নি, অনুসন্ধান করা যায়নি ঘটনার নেপথ্য রহস্য নিয়েও। আল্লাহ তুমি বিচারকের মালিক, কিছু না একটা প্রমাণ করেন। দেশবাসী শুধু খালি নামাজ রোজা করি, এটাই পর্দা করেছেন। আমরা কিছু জানি না, কোনো অস্ত্র চিনি না, পাত্র চিনি না, খালি জঙ্গলি লাগালে আবু বড় জঙ্গলি। ভয়াল সেই ঘটনায় সুমাইয়ার পরিবার এখনো বিপর্যস্ত। তাদের গায়ে লেপ্টে আছে জঙ্গি তকমা। তবে ভয় ডর উপেক্ষা করে মুখ খুলছেন অনেকেই। এটা সাজানো নাটক। এখন আমরা মুখ খুলতে পারিনি কিনে, যে মুখ খুলতে গেলে আমরা কবে জঙ্গি কহে, যেমন ওকে ধরেছে মেরেছে, ওর আমরা জঙ্গি করে ধরে মেরে নিই। তো আমার জানা মতো সে লোকটা ভালো ছিল। দোষ একটাই, ওই যে দাড়ি টুপি থাকে, এই নামাজ পড়তে, এটাই খালি একটা ধনের ব্যবসা করতো, দাড়ি ছিল, নামাজ পড়তো, আর কি থাকবে ওর। ওর বাড়িকে সকাল মগরব থেকে আসর পর্যন্ত ঘিরে থেকে গুলি করে মারছে। ওর কাছে কোনো বাড়তে কিছু পাওয়া গেছে দেখাতে পারবো সরকার? কাউকে কি ভেট্টো দিলে, কাউকে কি দেখাইলে যেটা অমুক এটা অমুকের লাশ তোমরা দেখো, এটা তো সরকার দেয়নি করতে। আগে কোনো মামলা মোকদ্দমা ছিল না। উনি মশলার ব্যবসা করতো, বাজারে যাইতো, বিক্রি করতো, আসতো, মানে খুব ভালোভাবে চলাফেরা করতো সবার সাথে। কারোর সাথে কোনো ঝামেলা ছিল না, কোনো কিছু ছিল না। 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই তো। খুব সুন্দর মানুষ ছিল। সম্পূর্ণটাই সাধারণ নাটক, না হলে পরে কেন এরকম হবে। সেদিন বাড়িতে স্বামী সন্তান সহ অবস্থান করছিলেন সুমাইয়া। তাহলে বাকি 3টি লাশ কোথা থেকে এলো? সেই প্রশ্নের উত্তর খুঁজবে টিম সার্চলাইট। এখন যাকে দেখছেন তার নাম হাফিজুর রহমান হাসান। অপারেশন ঈগল হান্ট মামলার চার্জশিটভুক্ত 15 নম্বর আসামি। লেখালেখির পাশাপাশি ঢাকায় একটি সংবাদ মাধ্যমে কাজ করতেন হাফিজুর। 2017 সালের 17 এপ্রিল অফিসে যাওয়ার পথে বায়তুল মোকাররম এলাকা থেকে গুম হন। অপারেশন ঈগল হান্ট অভিযানের 10 দিন আগে তুলে নেয়ার পর থেকে গুম ছিলেন প্রায় 3 মাস। আমি যে সময় গুম অবস্থায় আছি, ওই সময় আমাকে গ্রেপ্তার দেখাচ্ছে আমি এই মামলা নাকি আসামি, এবং আজ অবধি এই মামলায় আমি ঘানি টানতেছি। হাফিজুরের বিরুদ্ধে আগে কোনো জিডি অভিযোগ কিংবা মামলা ছিল না, তারপরও কেন গুম হলেন? উত্তর খুঁজতে গিয়ে জানা গেল তার বাবা ছিলেন জামায়াত সমর্থক। চাপায়ে
রাখলো এখানে, রাখার পরে পরের দিন সকালে আমাকে চাপায়ের একটা মামলায় জড়িয়ে দেয়। পরবর্তী শুনলাম যে সেটা হচ্ছে ইগল হান্ট। এখানে আমাকে সন্দেহজনক হিসাবে তারা আমাকে দেখাই দিল যে আমি এই মামলার নাকি আসামি। হাফিজুর নিখোঁজের ঘটনায় জিডি ও অপহরণ মামলা করেছিল পরিবার, কিন্তু মামলা তুলে নিতে বাধ্য করে পুলিশ। ইগলহান্ট সহ সব মিলিয়ে 5 মামলার আসামি হাফিজুর জেল খেটেছেন 3.5 বছর। বাজার থেকে ধরে একবার সোনা মসজিদ থেকে নিয়ে চলে গেল, 12 দিন গুম করে থেকে। কখনো কোর্ট কাচারির বারান্দা মারাননি ত্রিমোহনী শিবনগর গ্রামের কৃষক আবু বকর। ছিল না কোনো মামলা বা অভিযোগও, অথচ তিনিও ইগল হান্ট মামলার আসামি। বেঁচে আছেন রাষ্ট্রবিরোধী জঙ্গির তকমা নিয়ে। প্রায় 1.5 বছর ছিল, জামিন হেবার গেটে পা ফেলতে পারিনি, ফের ধরে ফের 12 দিন গুম। মাঠ পর্যায়ের অনুসন্ধান বলছে অন্তত 5 জনকে অপারেশন ইগল হান্টের আগেই গুম করা হয়। জামিনের পর অধিকাংশ আসামিকে জেলগেট থেকে পুনরায় তুলে নেওয়া হয়, পরে গুম রেখে জড়ানো হয় নতুন মামলায়। অপারেশন ইগল হান্ট মামলায় 5 নম্বর আসামি মাহফুজুর রহমান মোহন স্থানীয় একটি মাদ্রাসার এই অফিস সহকারী, সে সময় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। কথিত জঙ্গি বিরোধী অভিযান ইগল হান্টের অপারেশনের প্রায় 3 দিন আগেই আমাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে একটা কালো ক্লাসের গাড়িতে আমাকে ঢুকে এখান থেকে আমাকে শিখগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে আমাকে একটা বদ্ধ ঘরে রাখা হয়। আমি আসলে বাইরে কি ঘুরে যাচ্ছে আমি কিছুই জানতাম না। এই প্রায় 2-3 দিন পরে আমাকে ওখান থেকে মানে শিখগঞ্জ থানা থেকে আবার একটা কালো গাড়ির মাইক্রোতে করে নিয়ে তারা আমাকে ঢাকার মিন্টো রোডে নিয়ে যায়, তাদের ডিবি কার্যালয়ে, এবং ওখানে আমাকে কয়েকদিন প্রায় 20 দিন মতো আটকে রাখে। মোহনসহ অভিযুক্তদের বাংলা ভাই ও সিরিয়ার নেতা আবু বকর বাগদাদির অনুসারী হিসেবে উপস্থাপন করেন তদন্ত কর্মকর্তা। যদিও সিরিয়া তো দূরের কথা, অনেকের পাসপোর্টও নেই, কোনো দেশও ভ্রমণ করেননি। হাবিব স্যার আমাকে বলল যে আমি যে বিষয়গুলো বলছি, যে এই নামগুলো লেখা আছে এবং এরা তো এদের সাথে তোমার মিটিং করতে, এই সেই বিষয়গুলো যদি তুমি স্বীকার করো তাহলে আমি তোমাকে কিছু বলবো না, নাহলে তোমাকে আস্ত আমি রাখবো না। স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ একটি অভিযানের নামে কিভাবে নিরীহ মানুষের জীবন নিয়ে খেলা হয়েছে তার আরেক নমুনা চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি শেতাউর রহমানের পরিবার। শেতাউর রহমানকে না পেয়ে পুলিশ তার ভাই মিজানুর রহমানকে তুলে নিয়ে যায়। ঘটনাটি 2016 সালে। আইনশৃঙ্খলা বাহিনী ইগল হান্টে নিহতদের একজনকে শেতাউরের ভাই মিজানুরের লাশ বলে দাবি করে। আপনারাই বিষয়টা দেখেন, 8 মাস আগে আমার ভাইকে দিনে প্রকাশ্যে ধরে নিয়ে এলো, 8 মাস প্রশাসনের নিয়ন্ত্রণে রাখলো, হেফাজতে রাখলো, 8 মাস পর বলে জঙ্গলি আস্তানায় মারা গেছে। আমার ভাইয়ের লাশ দেয়নি, ওরা মৌখিকভাবে বলেছে তোমার ভাই মারা গেছে, কিন্তু আমার ভাই মারা গেছে না জীবিত আছে আমরা এখন পর্যন্ত কোনো ডকুমেন্ট পাইনি। এখানেই শেষ নয়, মিজানুরকে তুলে নেয়ার মাস কয়েক পরই আরেক ভাই রেজাউল করিমও একই পরিণতির শিকার হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের MBA শিক্ষার্থী রেজাউল তখন থেকেই নিখোঁজ। আমরা সবাই অসহায়, একের পর এক 2টা ভাই হারা, আমার মা হারা, বাড়িতে আমার কোনো সুখ নাই। আমার আব্বাটা বিষণ্ণতর অবস্থায়, কখনো সুস্থ কখনো অসুস্থ। ত্রিমোহনী শিবনগর গ্রামের সেই বাড়ি, যে বাড়িটিতে 2017 সালের 26 এপ্রিল চালানো হয় জঙ্গি বিরোধী অভিযান অপারেশন ইগল হান্ট। মনে করেন যে ফজরের সময় সকালবেলা তো সবাই বের হবে, এমন সময় শিকলি দিল সবাইকে ঘরে বন্দি করে দিয়ে, তারপরে তখন সকালবেলা তখন ওরা শিকলি ঘুরছে, তখন কইছে আপনারা বাইরে চলে যান, এখানে থাকলে সমস্যা হবে। আমাদের অনুসন্ধানের একটি সূত্র ধরিয়ে দিলেন পিঙ্কি খাতুন নামের এই গৃহবধূ। আপনারা শুধু প্রমাণ পাইবেন যে দেখেন ওর বাড়িতে গুলি লেগে আছে, কিন্তু বাড়ির ভিতর থেকে যদি গুলি বের হয় তো পাশের বাড়িতে লাগবে কিনা, কি কোনো ওর অফিসারের কোনো ক্ষতি হইবে? কারো কিছুই হয়নি। আমরা এমন একজনকে খুঁজে পেয়েছি, পুরো অভিযান যার চোখের সামনে ঘটেছে।
গৃহিণী সাথী আক্তারের বাড়ি ঘটনাস্থল থেকে মাত্র 200 ফিট দূরে। আমাদের বাসায় ছিল, তো আমি ওদেরকে বলছি যে আপনারা এভাবে গুলি মারছেন কেন, ভিতর থেকে তো কোনো গুলি আসছে না যে আপনারা গুলি মারবেন। তো আমি বলছি ভাবি আপনি চুপ করে থাকেন। আমি বলছি কেন চুপ করে থাকবো, একটা মানুষ যদি ওদিক থেকে গুলি মারে আবার এদিক থেকে দুদিক থেকে গুলি মারে তাহলে তো ধরেন ইয়ে হবে, ক্ষতি হবে বাইরকার, এদিককার কোনো ক্ষতি নাই। সেদিন একমাত্র তিনি অভিযান স্থলের কাছাকাছি ছিলেন। খাবারের ব্যবস্থা করতে তাকে রেখে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। তবে পুরো অভিযানে যা দেখেছেন তা নিয়ে সন্দেহ তৈরি হয়। কারেন্ট চলে গেছিল, তো কারেন্ট ছিল না, জেনারেটরের সাহায্যে কারেন্ট করলো। তখন ওই যে লোকগুলো আসছিল 3 জন, ওরা বললো ভাবি এমন গন্ধ লাশগুলা জ্বালিয়ে এলো হাসপাতাল থেকে দিয়ে বললো, মানে ওদেরকে বলতে দিবে না, কাউকে কিছু বলতে দিত। সাংবাদিক তো এখানে ভিড়তেই দেয়নি। ছাদের উপরে উঠে আমি দেখছি, আমাকে বলছি যে এভাবে যে লাশটা বাইর করলেন, তো লাশটা কি এখনকার, লাশটা যে পচা, কোনটা বাইর করছেন? ওখানে কেউ ছিল না। বলছে না আছে ভাবি। আমি তো ওটা পচা লাশ বাইর করছেন। সেই অপারেশনের আরেকজন প্রত্যক্ষদর্শীকে খুঁজে পেয়েছি। মাঝবয়সী নেফর রহমান ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। হঠাৎই থমকে যান আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে। আমি বলছি যে আচ্ছা কিসের জন্য এত মানে উত্তেজিত আপনারা করছেন, এত প্রশাসন কিসের লেগে? বলছে যে ওই বাড়িতে জঙ্গলি আছে। কিসের জঙ্গলি আছে? একটা আবু বলে ছেলে আছে, জঙ্গলি ফের কিসের আছে? পেঁয়াজ রসুনের ব্যবসা করে, কিসের জঙ্গলি আছে? তো আপনারা এত গালা প্রশাসন ওকে বাহির করেন না, আর অথচ গোলাগুলি করছেন। ওরা বলছে যে না ভিতর থেকে অভিযান চালাইছে। কিসের অভিযান চালাইছে আপনারা ওইটা জানতো? আমি ওকে কান ধরে টেনে আসছি। বলছে না আপনাকে এই আপনি মৃত্যুর ইয়াতে যাবেন, ওখানে মরতে, ওখানে খুব অস্ত্র বসে আছে। আমি কিচ্ছু নাই ওখানে অস্ত্র। বলছে না অস্ত্র আছে। আমি এটা অভিনয়। তখন যাই আপনি চুপ। সাথী আক্তারের মতো নেফর রহমানের মুখেও একই বর্ণনা, অর্থাৎ ঘটনাস্থলে যে কথিত 4 জঙ্গির মৃত্যুর কথা বলা হয়েছে তাদের 3 জনের মৃতদেহ বাইরে থেকে আনা হয়েছে। ওইলা পচা লাশ। আমি ওইখান থেকে দেখেছি, গাড়ি থেকে রেনে ঢুকালছি, ওই যে কাঁটা থেকে নিচ থেকে সব ওইগুলা মানে ওই টালি করছি যে কি হয়েছে ঘটনা গেলা। তাতে বুঝতে পেরেছি যে হ্যাঁ ওখান থেকে না আসলে এলো এই কালো কাঁচের মাইক্রো গাড়িতে, যে না ভরলে আবার ফের ভরে বাইর করে নিয়েছে দেখে জনগণ। অপারেশন ঈগল হান্টের 1 বছর পর অভিযোগপত্র দেয় পুলিশ। তথ্য বলছে মামলায় 32 সাক্ষীর 21 জন পুলিশ, 9 জন নিরপেক্ষ সাক্ষী। চূড়ান্ত চার্জশিট থেকে বাদ দেয়া হয় অভিযানে নিহত আবুসহ কথিত 4 জঙ্গি সদস্যের নাম। ফিরছি আরও একটা বিরতির পর। অপারেশন ঈগল হান্ট মামলায় নিরপেক্ষ সাক্ষী 9 জন, যাদের একজন মারা গেছেন। বাকি 8 সাক্ষীর সাথে কথা বলেছে টিম সার্চলাইট। তাদের একজন চককীর্তি গ্রামের মনিরুল ইসলাম, যিনি 7 নম্বর সাক্ষী। আপনি সাক্ষী হয়েছিলেন কিনা? সাক্ষী করলো কি করলো সেটা আমি বলতে পারছি না। কয়টা লাশ উদ্ধার করেছিল এটা আমি বলতে পারবো না। আবুর বাড়িতে কি কোনো মানুষ যাওয়া আসা করতো? ওটা তো আমরা জানি না, ওটা বলতে পারবো না। ওখান থেকে কোনো পিস্তল, বিস্ফোরক দ্রব্য কোনো কিছু উদ্ধার দেখেছে? আমি আমরা পরের দিন কি দেখবো কিছুই দেখতে পাইনি। স্পর্শকাতর মামলা, অথচ সাক্ষী জানেন না। গোজামিল দিতে গিয়ে তার জবানবন্দিও লেখা হয়েছে 2 বার ভিন্ন ভিন্ন তথ্য উপস্থাপন করে। তদন্ত কর্মকর্তা তাহলে কিসের ভিত্তিতে মনিরুলের জবানবন্দি নিলেন? তাহলে কি এগুলো যেগুলো সব লিখছে এটা না, এটা 100% মিথ্যা। 8 নম্বর সাক্ষী ওয়ালিউল ইসলাম ওরফে রিঙ্কু জানালেন চাপে পড়ে জব্দ তালিকার সাক্ষী হওয়ার কথা। জবানবন্দি না দিলেও তদন্ত কর্মকর্তা নিজের মতো করে লিখেছেন। আজিজুল হক, আব্দুল হাকিম, রুহুল আমিন, জুয়েল ওরফে ইসমাইল, সোহেল রানা, এই যে নামগুলো বললাম তাদেরকে আপনি চিনতেন, মিটিং করতে দেখছেন? পুরোটাই মিথ্যা, এটা কোনো ঘটনাই না। এরা যেটা যেভাবে পারছে সেটা সেভাবেই মিলায়া ঝুলায় একটা কাহিনী তৈরি করেছে। বিষয়টি স্পষ্ট হতে ঈগল হান্ট মামলার অন্যতম আসামি হাফিজুর রহমান হাসানকে রিঙ্কুর মুখোমুখি করি। এই লোকটাকে চিনেন? না, এই ভাইয়ের সাথে সেভাবে কখনো দেখা হয়নি। ওনার নাম কি? ওনার নাম কি? ওনার নামও জানি না।
অথচ রিঙ্কুর জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা লিখেছেন তিনি হাফিজ সহ বাকি আসামিদের কথিত জঙ্গি আবুর বাড়িতে এবং বাজারে নিয়মিত মিটিং করতে দেখেছেন। কথা বলেছি বাকি সাক্ষীদের সাথেও। ওরা বলছে যে আছে জঙ্গলি আছে মেলায় আছে, তো কই ঘুরে তো আবু একাই বাড়ি গেছে, তো ঘুরে আবু একার। আর যেগুলো নাচ লেগেছিল তো পচা নাচ, তা জিন্দা নাচছে যদি আপনার একদিনে তো পচা হবে না। ভিতর থেকে কোনো আওয়াজ আসেনি আপনার, না ছুটেনি। আবুকে দেখেছি আমি মেরেছি, আমি এক ব্যক্তিকে দেখেছি, কিন্তু 4 ব্যক্তি দিলিয়ে যা থাকে লেখা আছে সেটা আমি দেখিনি, সেটা আমি বলতে পারবো না। এই আমার কোনো সাক্ষী টাক্ষী দিব কি বা দিয়েছি আমি জানাই এই সম্বন্ধে না, কোনো কথা নেই। পুলিশ কি আপনাকে বলছিল যে আপনি সাক্ষী? না না, কিছু বলেনি, কিছু বলেনি পুলিশ। পুলিশ আমাকে কোনোটা জিজ্ঞাসা করেছে কিংবা আমাকে সাক্ষী টাক্ষী ওটা কোনো ই করেনি। সাজানো হবে, তাছাড়া তো আপনার আবু তো আমার নিজস্ব এলাকার ছেলে। 1টা 2টা 3টে ওদের মানে মানে এদিক থেকে কিছুই নাই, বুকের শুধু মানে বুলেট প্রুফ খালি ছিল আর কি, জ্যাকেট দুজনার, কিন্তু এদিকে কিছুই ছিল না ঘর। কিন্তু এত যে দুর্গন্ধ, জ্যাকেটে কি বুলেট প্রুফ? না আমি রক্ত টক্ত দেখতে পারি, ভিতরে কোনো অস্ত্র টস্ত্র কিচ্ছু ঠিক ছিল না ভাই। এ গেটে পুলিশ ও গেটে পুলিশ পাহারা দিয়ে থেকে গেছে, কি যে করেছে না করেছে আমি কিছুই বলতে পারবো না। অপারেশন ঈগল হান্টে ব্যবহার করা অ্যাম্বুলেন্স দুটির চালককেও খুঁজে বের করেছে টিম সার্চলাইট, যাদের দুজনই অভিযানে দেখানো মরদেহ নিয়ে প্রশ্ন তুলেছেন। কি ধরনের লাশ, কত বড় লাশ এটা আমরা দেখতে পাইনি, বুঝতে পারিনি কি অবস্থায় ছিল, কিন্তু দুর্গন্ধটা ছিল। দুর্গন্ধ ছিল ভালোই, মানে গাড়িতে যখন আমরা নিয়ে আসি যথেষ্ট দুর্গন্ধ ছিল। ক্যামেরায় বক্তব্য না দিলেও একই রকম কথা বলেছেন ময়নাতদন্তকারী চিকিৎসক ডাক্তার ইসমাইল হোসেন। 3টা তো ওইগুলো একদম ছিন্ন ভিন্ন এবং বম বাস্ট হয়ে করা, এবং এটা কয়েকদিনের পুরাতন। ওই 3টাতে দুর্গন্ধ ছিল, ওই আবুরটাতে ছিল না। ওর লাস্টটাই তো খালি মানে ছিল, তাজা ছিল। এত কিছুর পর বুঝতে বাকি থাকে না জঙ্গি দমনে অপারেশন ঈগল হান্টের নামে কি হয়েছে। এরই মধ্যে সুমাইয়া খাতুন একটি মামলা করেছেন, যেখানে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা সহ 18 জনকে আসামি করা হয়। জঙ্গি বিরোধী অভিযান, গুম ও অপহরণের ঘটনায় গুম কমিশনে একাধিক অভিযোগও জমা পড়েছে। সেখানেও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে, যাদের অনেকেই আত্মগোপনে আছেন। কেউ কেউ পদোন্নতি পেয়ে দিব্যি চাকরি করছেন, পদকও পেয়েছেন অনেকেই। গুম ও ঈগল হান্ট মামলায় সম্পৃক্ত ও তদন্ত সংশ্লিষ্ট সব পুলিশের সাথে কথা বলার চেষ্টা করে টিম সার্চলাইট। কয়েকজন সম্পৃক্ততা অস্বীকার করলেও ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ সদস্য জানান, এমন অভিযান পুলিশকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আমি তো ইচ্ছা করে হয়নি, ভাই আমি হুকুমের গোলাম, আমারে বলছে বাদী হয়েছি। এজাহারের যে ভাষ্য, এজাহারের যে বিবরণ, সেটাকে আপনি লিখছেন নাকি না ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে বলছে সেইভাবে লিখছেন? এখন এগুলো কি বলবো। প্রায় একই ধরনের কথা বলেছেন শিবগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম। পদোন্নতি পেয়ে তিনি পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত। কিভাবে ঘটছে তারাই তো জানে, মানে এটা আমি বলতে পারবো না। কিন্তু এটা বললে তো এটা ব্লেম এক্সকিউজ হয়ে যাবে, আপনি তো তদন্ত করেন। না ওরা যেটুকু সাজাইছে, যদি আপনি সাজানোই বলেন কথাটা, ওই সাজানোটুকু তো আমাকে প্রকাশ করতে হবে। তাহলে আপনি তদন্ত করলেন, ওইটাই দেখছি আমি। তার মানে যে আপনি তাহলে অস্ত্র উদ্ধারও দেখেন না, তারপরে লাশ উদ্ধারও আপনি দেখেন না? না এটা ঠিক না, ওইটা তো আমি দেখছি, ওখানে লাশ তো দেখছি, ওখানে তো অস্ত্র দেখাইছে আমরা। ভেতর থেকে উদ্ধার হয়েছে কিনা সেটা দেখেন না? ভেতর থেকেই তো উদ্ধার হয়েছে। আপনি প্রিয় থেকে উদ্ধার করছে কিনা, আপনার অস্ত্রের অবস্থানটা কোথায় ছিল, কার কাছে ছিল, সেখান থেকে তো আর আপনি উদ্ধার। এইগুলা তো এখন ওই ডিটেলস বলতে পারবো না, ওই মুহূর্তে তো বুঝে নেই আমি কি ওই এটার এন্ট্রি যাইতে পারবো। তদন্ত আমি এটার নাম কাওয়াজ, এটা হলো বাস্তবতা, আর বাকি সব তো তারাই করছে। জঙ্গি বিরোধী অভিযানের নামে কি হয়েছে সেই উত্তর পাওয়া গেছে সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছ থেকেও, যিনি বিগত সরকারের সংসদ সদস্য ছিলেন।
এইখানে অনেক সময় আমরা যেটা দেখেছি বিভিন্ন ধরনের নাটক সাজানো হয়েছে, যেটা ছিল ভয়ঙ্কর। এইটা আইন তো আপনাকে এই ক্ষমতা দেয় না একটা মানুষকে, ইনোসেন্ট একটা মানুষকে আপনি ধরে তাকে স্টেটমেন্ট দেবেন, তাকে জঙ্গিদের সাথে ইনভলভ করাবেন নানাভাবে কায়দা কানুন করে। তো এই জিনিসটা আইন আপনাকে দেয় নাই। এর সময় কিছু কিছু ক্ষেত্রে তারা ওইটা ভালো, ওদের সফল হয়েছে, এটা আমার অস্বীকার করার তো কিছু নাই। কিন্তু ওইটাকে কেন্দ্র করে বিভিন্ন সময় এত ধরনের বাড়াবাড়ি উপাখ্যান সৃষ্টি করেছে, এটা আমরা বিভিন্ন সময় দেখতে পাই। গুম কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান লিটনও প্রায় একই ধরনের কথা বলেছেন। জঙ্গিদের যে ঘটনাগুলি ছিল তার চেয়ে বেশি আপনি দেখবেন সাজানো ঘটনার সংখ্যা, এবং প্রায় প্রতিটি ক্ষেত্রে দেখবেন বোমা উদ্ধার হয়েছে কিন্তু কোনো বোমা বিস্ফোরিত হয়নি। একের পর এক তাদের সফলতা দাবি করে এই কাজগুলি করেছে, এবং সেইখানেও একটা মোটিভ ছিল। একটা হচ্ছে আন্তর্জাতিক দৃষ্টি আমাদের দেশের দিকে ফেলানো, এবং সেটার সুবিধা মানে স্বৈরাচারী শাসক গোষ্ঠী তাদের মতো করে সুযোগটি নিয়েছেন। আরেকদিকে হচ্ছে যারা এই নাটকগুলি তৈরি করেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত সদস্য বা কর্মকর্তা, তারা বাহাবা পাওয়া এবং প্রমোশন এবং ভালো পোস্টিং ইত্যাদি বিষয়গুলিকে কারণে এই ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত হয়েছেন। অপারেশন ইগলহান্ট সহ সার্বিক বিষয় নিয়ে পুলিশ সদর দপ্তরের কেউ ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি। অপারেশন ইগলহান্ট অনেকের জীবন কেড়ে নিয়েছে, তছনছ হয়েছে সাজানো সংসার। কেউ টাকা দেয় না বাবা, জঙ্গলি আর আইগুনে বুঝছেন, ওই বেটা ঘাড়ে করে ডালে বাঁধা লেগে পড়ে যায়, আমের মধ্যে এতখানি পুতানো পুতো পোষে বুক পেটে, কেউ সুস্থে কেন জায়গা দেয় না। এমন আহাজারি আর আর্তনাদ কোনো কিছুতেই লাঘব হওয়ার নয়। এই বুককে চাপ পেরাই খাই 8 বছর পর্যন্ত বাবা করে আব্বা আব্বা করে কান্দে মানুষ যারা ছুটে আসছে তারাকে দেখে। জঙ্গি অভিযানের নামে যে বা যারা নিরীহ জীবন নিয়ে খেলেছেন তাদের আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। তবে জঙ্গিবাদের সব ঘটনায় যে প্রশ্নবিদ্ধ, অনুসন্ধান ছাড়া সেটিও ঢালাওভাবে বলা ঠিক হবে না। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার।